This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ডিসেম্বর মানে বাংলায় কোন ঋতু বলুন তো? আবহাওয়া দপ্তরের নির্ঘণ্ট মেনে শীত পড়ুক চাই না পড়ুক মোটামুটিভাবে ধরা যেতে পারে শীতকাল, কিন্তু বিজেপি বলছে বর্ষাকাল। ভিন রাজ্যের একাধিক নেতা, প্রায় হাজার খানেক নেতা এ রাজ্যে এসে প্রচারে ভাসিয়ে দিয়ে যাবেন শ্যামাপ্রসাদের রাজ্যকে, আর তৃণমূল বলছে আরে এ তো শীতের আগে বসন্তকাল। কারণ বিজেপির নেতারা এই ভোটের ঠিক আগে এই বসন্তের কোকিলের মতন এসে এ রাজ্যে ঘুরে বেড়ান। ফুলবাড়ি শরীফে জেডিইউ প্রার্থীর জন্য প্রচার করেছেন লোক জনশক্তি পার্টি রামবিলাসের চিরাগ পাসওয়ান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ভোটের এই নিখুঁত রসায়নেই বিহারে বিশাল জয় পেয়েছে বিজেপি। বিজেপি শাসিত প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচার করেছেন বিহারে। দিল্লির রেখা গুপ্তা, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে বিহারবাসীর। তাতে কাজও হয়েছে। জনপ্রিয় নেতারা প্রকাশ্যে প্রচার করেছেন, আর তলে তলে সংগঠন করেছেন দক্ষ সংগঠকরা, যেমন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে। তিনি ৩ বছর বিহারে পড়ে থেকে এনডিএর বিভিন্ন শরিকের দ্বন্দ্ব মিটিয়েছেন। বাংলায় নিচু স্তরের সংগঠনের জন্য প্রায় ১,০০০ নেতাকে ময়দানে নামাচ্ছে বিজেপি। ডিসেম্বর থেকেই ভিন রাজ্যের সংগঠকরা বাংলায় নেমে পড়বেন পদ্ম চাষের প্রস্তুতিতে। মেদিনীপুর জোনের দায়িত্বে উত্তরপ্রদেশের জেপিএস রাঠোর, কলকাতা হিমাচলের এম সিদ্ধার্থন, কর্ণাটকের সিটি রবির দায়িত্বে। উত্তর ২৪ পরগনায় অন্ধ্রের এন মধুকর, উত্তরপ্রদেশের সুরেশ রানা, কৈলাস চৌধুরী, অনন্ত মিশ্রা, অরুণ বিন্নাদি, পবন রানাও। নজরদারিতে সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, সহযোগিতায় বিপ্লব দেব। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহকারী পর্যবেক্ষক আশা লাকড়া বিহারের ভোটে ব্যস্ত ছিলেন। তাঁরা রাজ্যে ফিরবেন। এর আগেরবার যখন ইলেকশন হয় না, তখন ৩০০ জন এমপি এসেছিল। ৩০০ জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর ৩০ থেকে ৪০ জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো ফল কি? এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কি আছে? সিপিএম এর প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকে। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে। দাদাগিরি, বাইরের লোকে দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঠা, শিক্ষিত শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা। বঙ্গ বিজেপির জন্যই হোমওয়ার্ক স্থির করে দিয়েছেন সুনীল বনসল। সিএএ সহায়তা কেন্দ্র বাড়াতে হবে ও বাংলাদেশ থেকে আসা হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। মতুয়াদের কাটছাড়া করা চলবে না। কার্যকর্তারা জমি চষে ফেললে ফুল ফোটাতে আসবেন প্রধানমন্ত্রী মোদী। সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীনই কার্পেট বম্বিং শুরু হয়ে যাবে। ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় গৃহমন্ত্রী আসবেন, সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হচ্ছে। तुम तो ठहर परदेसी, साथ क्या निभाओगे, सुबह पहली गाड़ी से तुम तो लौट जाओगे। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবে না? তার জন্য কি ইলেকশন দরকার হয়? মোদিজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদির সমাপ্তি কোথায় হবে আমি জানি না। নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলার মাটিতে যে কটি বিধানসভা কেন্দ্রের জমিতে দাঁড়িয়ে জনসভা করবেন, সেই কটা বিধানসভাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে আসবেন এবার। তার মানে ডিসেম্বর থেকেই হাওয়া গরম হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদার লাভলি খাতুন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। একবার বিতর্ক তৈরি হয়েছিল এই লাভলি খাতুনকে নিয়ে। বাংলাদেশি তকমা তার গায়ে সেটে যায়, এমনকি জাল শংসাপত্র দেওয়ার জন্য তার পদটাও তাকে খোয়াতে হয়। সেই লাভলি খাতুন আবার এসআইআর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যে বাংলাদেশি ক্লোজ চ্যাপ্টার ছিল লাভলি খাতুনের কাছে। সম্ভবত এটাই এখন ওপেন হতে চলেছে। বাংলাদেশ থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে এসে ৯ বছরের মধ্যেই জনপ্রতিনিধি, একেবারে পঞ্চায়েত প্রধানের পদ। জাল ওবিসি শংসাপত্রের জেরে সেই পদ ছাড়তে হয়েছিল বাংলাদেশি বিতর্কে জড়িয়ে পড়া লাভলি খাতুনকে।
এসআইআর আবহে ফের বিতর্ক মাথাচাড়া দিল রশিদাবাদ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানকে ঘিরে। বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত লাভলির এনুমারেশন ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন করা হয়। বিএলওর বিস্ফোরক অভিযোগ, চাপ সৃষ্টি করে তার বাড়িতে এসে ফর্ম পূরণ করিয়েছেন শাসক দলের বিএলএ, যিনি আবার সম্পর্কে লাভলির ভাসুর। ভাসুর হয়, লাভলি খাতুনের ভাসুর হয়। বাধ্য বলে যে অনলাইনটা ও বসে করাইছে আমার বাড়িতে। বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে যখন হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলি। বাংলাদেশি বিতর্কে যাকে পুশব্যাক করার জোরালো দাবি উঠেছিল, তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কিভাবে? বিতর্কটা আরো উস্কে দিয়েছেন বিএলও। ওই জন্য তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি চার্জ করেছি যে এটা ফেরত নিব না দিব না কি করবো, ধরা বলিবে ফর্ম যখন এসে তো দিয়ে দাও, তারপরে আমরা এখান থেকে পাঠাবো, ওখানে তো ভেরিফাই হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী কি এবার ভারতীয় নাগরিক হওয়ারই পদক্ষেপ নিতে চলেছে? এখন এই প্রশ্নই উঠছে লাভলি খাতুনের ক্ষেত্রে। লাভলিকে নিয়ে নতুন করে বিতর্ক। এর আগে অভিযোগ ওঠে লাভলি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তার আসল নাম নাসিয়া শেখ। নিজের পূর্ব পরিচয় ও বাবার নাম বদল করে ফেলেন। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় জন্ম সার্টিফিকেট। শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি নথিপত্র তৈরি করেন বলে অভিযোগ। বাংলাদেশি বিতর্ক, পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হলেও তৃণমূল লাভলিকে পুরোপুরি ছেঁটে ফেলতে পারেনি। এবছর 21শে জুলাইয়ের সমাবেশে দেখা গিয়েছিল বিতর্কিত ওই নেত্রীকে। অনুপ্রবেশের অভিযোগ উঠলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ বিরোধীদের। এর মধ্যেই এসআইআর আবহে লাভলিকে ঘিরে নতুন করে শোরগোল। সরগরম মালদার রাজনৈতিক ময়দান। 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে যদি লাভলি খাতুনের নাম পুনরায় দেখা যায়, তাহলে কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টে যেতে হলেও যাব। ফর্মগুলো বিএলওকে সাবমিট করারই নিয়ম। এনকোয়ারি হওয়ার পরে যদি এনকোয়ারির পরে যদি তারা থাকতে পারে থাকবে, যদি তার নাম না থাকে তাহলে থাকবে না। তাই এটা তো আমাদের ম্যাটার। তার মেম্বারশিপ খারিজ হলেও বটে, কিন্তু সে জোর করে বিএলওকে দিয়ে ফর্ম আপলোড করাচ্ছে। তৃণমূল যে কোনোভাবেই হোক অপরাধকে প্রশ্রয় দেবার মতন করে চলছে, আর তার উচ্ছিষ্ট অংশ বিজেপি ভোগ করছে। অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল। বারবার লাভলি খাতুনকে নিয়ে এই অস্বস্তি সামনে আসায় বিতর্ক তুঙ্গে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। আবারও খবরের শিরোনামে উঠে এলো সন্দেশখালী। আর এবারে এক বিএলওকে খুনের হুমকির অভিযোগ উঠছে। এই অভিযোগ দেওয়াতে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আবারও সরগরম হয়ে উঠেছে সন্দেশখালী। দেখুন। এসআইআর চলছে, অভিযোগ উঠছে বিএলওদের উপর প্রবল কাজের চাপে। একের পর এক বিএলওর মৃত্যু, এমনকি কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করি। এবারে এসআইআর এর কাজ করতে গিয়ে খুনের হুমকি পেলেন এক বিএলও। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত বয়ারমারি 1 নম্বর অঞ্চলের 3 নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছেন দীপক মাহাতো। তার অভিযোগ, এনুমারেশন ফর্মে ভুল থাকায় প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরই স্থানীয় তৃণমূলের নেতা জামিরুল ইসলাম মোল্লা তাকে খুনের হুমকি দেন। হুমকির একটি অডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই TV9 বাংলা করেনি। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি। আমি অনেকটাই আতঙ্কিত। অভিযুক্ত জামিরুল জেলবন্দি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অনুগামী বলেই এলাকায় পরিচিত। হুমকি পেয়ে আতঙ্কিত বিএলও কমিশনকে বিষয়টি জানান। পরে থানায় অভিযোগ জানাতে পুলিশ অভিযুক্ত জামিরুলকে গ্রেফতার করে। অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। যে সমস্ত বিএলওরা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এমনও আছেন
যারা তাদের কাজে অতি সক্রিয়, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা, তারা বিজেপির দালালের মতো কাজ করছে। পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয়? পুলিশ তদন্ত করছে, করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে। রাজনীতির ময়দানে সরাসরি বাকযুদ্ধ চলছে, কিন্তু এতদিন সেই বিতর্কের সরাসরি প্রভাব এসআইআর প্রক্রিয়ায় তেমন পড়েনি। এবারে সেই প্রক্রিয়াতেই বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে, তাও আবার শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালীতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শাস্ত্র বলে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু এসআইআরে এখানে কর্ম নিয়ে যাবতীয় কেলেঙ্কারি। বিএলওরা তারা নিত্যদিন অভিযোগ করছেন কাজের চাপ ক্রমশ বাড়ছে, কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আপনাদের সঙ্গে যখন কথা বলছি কেউ হয়তো হাসপাতালে ভর্তি আছেন, কেউ আবার এই জীবনটাকে রাখতে চাইছেন না, আত্মহত্যা করছেন। এমন অভিযোগ প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। আর যখন এই অভিযোগ উঠে আসছে তখন বীরভূমে একেবারে অন্য ছবি। সেখানে ম্যাজিক দেখালেন পূজা। মাত্র 17 দিনে স্যারের দেওয়া সিলেবাস শেষ করে লেটার মার্কস পেয়েছেন। দেখুন, গুচ্ছ গুচ্ছ ফর্ম গুছিয়ে রাখছেন, মিলিয়ে নিচ্ছেন, পরীক্ষার সময়ের আগে লেখা শেষ হওয়া পরীক্ষার্থীর মতো। কিন্তু যে পরীক্ষা নিয়ে রাজ্যে নাকের জলে চোখের জলে অবস্থা, সেই পরীক্ষা এমন হেলায় দিয়ে দিলেন পূজা। কাজকে পুজো করেন নাকি? রাজ্যে দিকে দিকে বিএলও বিক্ষোভ, হাসপাতালে লম্বা লাইন, একাধিক মৃত্যুর অভিযোগ, আত্মহত্যার কথা। প্রচন্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে এসআইআর বন্ধের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তাতেও বিএলওদের ওপর তুমুল চাপের উল্লেখ আছে। কিন্তু এসবের মাঝেই কামাল করলেন লাভপুর বিধানসভার 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। লাভপুরের কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূজা ঘোষ লাভপুরে 166 নম্বর বুথের বিএলও। বুথের ভোটার সংখ্যা 1017। 17 দিনে সব কাজ শেষ বিএলও পূজা ঘোষের। মাত্র 4-5 বছর শিক্ষকতার কাজ করছেন। বিএলও দায়িত্ব পেয়ে ভয় গুটিয়ে যাননি, উল্টে যেন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানিয়েছেন। পায়ে হেঁটে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি, ফর্ম জমা নেওয়া, ফর্ম আপলোড সবটাই সেরে ফেলেছেন। আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। রাজ্যের চারিদিকে কি হচ্ছে পূজা সেটা ভালোই জানেন। সহকর্মীদের সাহস দিয়ে বলছেন সহজ করে ভাবতে। সহজভাবে কাজটা নিন, প্রেশার একটু আছে তো তবুও আমি সেটাকে আমি কোনোদিনই নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। কাজের চাপ নিয়ে তর্কের তুফান এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ নিয়েছে, কিন্তু তার মাঝেই হালকা হাওয়া হয়ে পূজা দেখালেন অসম্ভব বলে কিচ্ছু হয় না। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দালালকে টাকা দিলেই কেল্লা ফতে, একেবারে কাটা তার পার করে ওপার থেকে এপারে, মানে ভারতে ঢুকে পড়া। 2000-5000 টাকা দিলেই তারা ভারতে ঢুকে যাচ্ছে এই দালালদের হাত ধরে। একথা আমরা বলছি না, বলছে বাংলাদেশিরাই যারা অনুপ্রবেশ করেছে এদেশে। এসআর শুরু হতেই তাদের আতঙ্কে ঘুম উড়েছে, আর এখন বাংলাদেশে ফেরার হিড়িক। মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা? কত করে 2,500 করে নিয়েছে। ওই দালালের মাধ্যমে কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কথায় বলে টাকা দিলে বাঘের দুধও নাকি পাওয়া যায়। তবে টাকা দিয়ে বাঘের দুধ কেউ পেয়েছে কিনা জানা নেই, কিন্তু টাকা ফেললে যে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে অনায়াসে ভারতে অনুপ্রবেশ করা যায় তা এই অনুপ্রবেশকারীদের কথাতেই স্পষ্ট। দালালের হাতে 2.5 থেকে 5,500 টাকা গুঁজলেই এপারে আসার লাইসেন্স মিলত। এদের কেউ বাংলাদেশ থেকে দালাল মারফত অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করত, কেউ আবার পরিচারিকার কাজ করত, কেউ চিকিৎসা করাতে এসে বছরের পর বছর ভারতেই থেকে গেছেন। এসছি, ওখানে আয় রোজগার ছিল না, আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। হ্যাঁ, পেটের টানাই তো এসছি, পেটের টানাই তো এসছি। চিকিৎসার জন্য এসছি। কত বছর ছিল? এই ধরো 22 সালে এসছি।
আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই আমার, নেই। কেউ এসেছেন 2 বছর আগে, তো কেউ 5 বছর আগে। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের আর চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আজ এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। মাথায় পুটলা পুটলি, লোটা, কম্বল ঠিক ঠিক করছে ভিড়। সকলেই ফিরে যেতে চান বাংলাদেশে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দিন দিন সেই সংখ্যাটা বেড়ে 2000-এর কাছাকাছি। এসআইআরের ভয়েই নাকি ভারত ছাড়ার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা। ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা, যে এতদিন ধরে যদি কোনো কেউ এই দেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা, তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে খালি হয়ে যাচ্ছে একের পর এক কলোনি। তবে কি অনুপ্রবেশকারীদের কাছে নিরাপদ স্থান হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের একাধিক এলাকা? আর এই এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আগে এরকম প্রশ্ন থাকতো না যে আপনার বাবার খুড়তুতো ভাইয়ের ছেলে আপনার কি হয়, আপনার মায়ের মাসির মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? এরকম কঠিন প্রশ্ন নয়, বুঝলেন। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে বিএলওরা শুধু জানতে চেয়েছিলেন বাবা মায়ের পরিচয়। তাতে তারা যা উত্তর পেয়েছেন, একেবারে ঘাবড়ে গিয়েছেন তারা। চক্ষু চড়ক গাছ, অসংলগ্ন উত্তর, একটার পর এক উত্তর অসংলগ্ন, বংশ পরিচয় তারা গুলিয়ে ফেলছেন। আসলে অনুপ্রবেশকারী ধরা পড়ে যাবেন, এই ভয়ে কি সব এই সময় গুলিয়ে যাচ্ছে? পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে, তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়। ফর্ম জমা দিয়েছেন সময়, কিন্তু বাবাকে প্রশ্ন করলে মুখ চাওয়া চাই। মায়ের নাম নিয়ে জানতে চাইলেও এলোমেলো উত্তর। এ যে পিতৃমাতৃ পরিচয় ঘেঁটে ফেলার জোগাড়। ফর্ম যাচাই করতে বাংলাদেশ লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়িতে গিয়ে এমনই আজব পরিস্থিতির মুখে বুথ লেভেল অফিসাররা। কাকুর আছে, তারপর একটু পরে বলছে না আমার জেঠুর আছে, আসামে আছে, তার একটু পরে বলছে না বিহারে আছে। এতটাই কনফিউশন হয়ে গেছে, ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছেন। এরকম অনেক ভোটার্স আছে। পুলিশ থেকে 50 জনের মতো হবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। আমরা পেয়েছি, যেটা কারোরই নাম নেই তাদের, না কারোর ডাটা এন্ট্রি করে ছিল না ফর্মের মধ্যে। এরা কি ভোটার? সন্দেহজনক বলছেন বিএলওরাই। প্রতিদিন এমন কত ফর্ম পাচ্ছেন যারা 2002-এ বাংলাদেশে ছিলেন, পরবর্তীকালে এখানে এসেছেন। সব মিলে কত ফর্ম? আমার অনুযায়ী তো 100 আপে আছে। তার মধ্যে ভোটার ওগুলোকে খুঁজে পাচ্ছি না, বাড়িও নাই, ওরা কোথাকার লোক জানিও না, এমন আমার কাছে আসেও নেই ফর্ম নিতে। মুদ্রার একটা দিকে যেমন পরিচয়হীন কিছু বাসিন্দা, আর একটা দিক হলো কেউ কেউ ফর্মের নিচের অংশ ফিল আপ করার সাহসই দেখাতে পারেননি। যারা এভাবে ফর্মের অর্ধেক অংশ ফাঁকা রেখেছেন, তাঁদের একাংশ কয়েক বছর আগে ওপার বাংলা থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসেছেন, নিজের মুখেই কবুল করলেন অনেকে। হ্যাঁ, বাংলাদেশে জন্মেছি। পড়াশোনাটা এখানে? পড়াশোনাটা আমার এখানেই হয়েছে। 2002-এর যে তথ্যগুলো, এগুলো সব ব্ল্যাঙ্ক। এখন নাম কাটা যায়, এইটা মানে ধরেন আপনার শুনতেছি এইরকম নাম কাটা যাবে, আমরা একটা চিন্তায় আছি। ফুলবাড়ি থেকে ফুল ছোঁড়া দূরত্বে বাংলাদেশ। অভিযোগ, সেখান থেকে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। বিজেপির দাবি, ওপারের ফুল এপারে এসে জোড়া ফুলে জুড়ে গেছে। পাল্টা শাসক দলের অভিযোগ, ওপারের কুড়ি নাকি এপারে পদ্ম হয়ে ফুটেছে। তাহলে কি আপনারা বলছেন এখানে বিজেপির বুমেরাং হবে? হ্যাঁ, মেবি হতে পারে, কারণ বেশিরভাগ বাংলাদেশিরাই এরা হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছিল 2021। যারা তৃণমূল কংগ্রেসের 30% ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক যারা এসে রাষ্ট্রবাদী মুসলিমদের খাবার কেড়ে খাচ্ছে, তাদের চাকরি কেড়ে খাচ্ছে, তাদের বিভিন্ন রকম ভাতার সমস্ত পয়সা কেড়ে নিচ্ছে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে। যুক্তি পাল্টা যুক্তি যাই থাক, অনুপ্রবেশকারীরাই আমার আপনার হাত ও ভাতা কেড়ে নিচ্ছে, আর চুপচাপ ডাবগ্রাম হয়ে উঠেছে বাংলাদেশি গ্রাম। এসআইআর না এলে জানা যেত কি? বিএলওরা বলছেন এই যে ভোটাররা, এদের একটা বড় অংশ ডাউটফুল, কারণ এরা যেমন 2002 সালের নাগরিকত্ব সংক্রান্ত কোনো তথ্য দিতে পারছেন না, তেমনি কেউ কেউ আবার যে তথ্য দিচ্ছেন সেই তথ্য
সন্দেহ তৈরি করছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ডাবগ্রাম ফুলবাড়ি। রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য, কিন্তু এ রাজ্যে এমন একটা জেলা আছে যেখানে সিপিএম এর প্রমোশন হয়েছে, মানে সিপিএম নেতাদের প্রমোশন হয়েছে। আপনি ভাবতেই পারেন আমি হয়তো হেয়ালি করছি, তাহলে খুলে বলি। জলপাইগুড়ি জেলা, সেই জেলায় তৃণমূলের অঞ্চল সভাপতি বদল করা হয়েছে, হতেই পারে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা বলছেন তারা যাদেরকে হারমাদ বলতেন সেই সিপিএম এর নেতাকর্মীদেরকেই ওই তৃণমূলের অঞ্চল সভাপতি পদে বসানো হয়েছে। মানে পুরনো তৃণমূলে ক্ষোভ আর কি। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। সিউড়িতে দিন কয়েক আগের ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের মারপিট দেখে এমনই মন্তব্য করেছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ভুল বলেননি শতাব্দী, ভালোই টের পাচ্ছে জলপাইগুড়ি। তৃণমূলের অঞ্চল সভাপতি বদলাতেই জোর বিতর্ক। জলপাইগুড়ি সদর বিধানসভার গড়ালবাড়ি অঞ্চলে মফিদার রহমানকে অঞ্চল সভাপতি করে তৃণমূল। তারপরেই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। বিক্ষুব্ধদের দাবি মফিদার সিপিএম এর হারমাত ছিল। আমার থেকে আজকে যাকে প্রেসিডেন্ট করেছে সে কিন্তু আমার থেকেও ছোট, সে দল সম্বন্ধে কিচ্ছু জানে না। এই গড়ালবাড়িটাকে আমাদের সিপিএম এর হাতে তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি বা বিজেপির হাতে একটা তুলে দেওয়ার পরিস্থিতি যারা করছে তাদের নেতৃত্বে কিন্তু আমরা চলতে পারি না। আমাদের দলে এই সামান্য কয়েকদিন হলো আসছে, উনি এই দলের সম্বন্ধে কিছুই জানে না। দীর্ঘদিন যারা তৃণমূল করে আসছে এর সবাই এর বিরুদ্ধে ক্ষোভ আছে। আগেও সিপিএম করতো, সিপিএম হারমাত বাহিনী ছিল। জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলেও একই অভিযোগ উঠেছিল। পুরনো সিপিএম কর্মী হরেকৃষ্ণ শর্মাকে অঞ্চল সভাপতি করার অভিযোগ তোলে আদি তৃণমূল। গড়ালবাড়ির নতুন অঞ্চল সভাপতি ও বিক্ষুব্ধদের কথায় পাত্তা দিতে নারাজ। ওরা কি বলতেছে সেটা আমি কর্ণপাত করতে চাচ্ছি না। দল যেহেতু আমাকে দায়িত্ব দিছে, আমার বর্তমানে একটাই লক্ষ্য 26-এর বিধানসভা কিভাবে আরো বেশি লিড দেওয়া যায়, এটাই আমার লক্ষ্য। যদিও বিক্ষুব্ধরা দমছেন না, উল্টে তৃণমূলের পতাকা হাতেই বিক্ষুব্ধ হিসেবে লড়াইয়ের ডাক সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির। চেষ্টা করে জেলা বলক চাইলে আমরা তৃণমূলের বিক্ষুব্ধ হিসাবে আমরা লড়াই করব এবং তৃণমূলের ঝান্ডা নিয়ে লড়াই করব, কিন্তু মফিদারের নেতৃত্বে আমরা দল তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে গড়ালবাড়িতে আমরা তৃণমূল করব। বিড়ম্বনায় জলপাইগুড়ি জেলা তৃণমূল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখে বিজেপির খোঁচা। এই হারমাদরা, তৃণমূলে যারা হারমাদ, যারা বিগত দিনে বামফ্রন্টে থেকে হারমাদগিরি করেছে, তারা আজকে ক্ষমতায় এসে মানুষের টাকা নয়-ছয় করছে এবং কেন্দ্রীয় সরকারের টাকা নয়-ছয় করছে, এবং যারা সত্যিকারের তৃণমূলটা করে এসেছিল তারা আদি বনাম নব্য। ভোটের আগে এই রোগ কি মহামারীর মতো ছড়িয়ে পড়বে? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। একটা পদ নিয়ে নেতাদের কত মারামারি তো করতে দেখেছেন, কিন্তু জনতা তারা পাচ্ছে কি? কেন? ভাঙা রাস্তা, যে রাস্তা 24 ঘন্টাও টিকছে না। 76 লাখ টাকা খরচ করে তৈরি হয়েছে 2 কিলোমিটার রাস্তা, এমনই রাস্তা যে তৈরি হতে না হতেই বেরিয়ে পড়েছে তার কঙ্কাল। ময়নাগুড়ির পথের দাবি শুনল সরকার, কাজও শুরু হলো। আর কাজের কাজ কি হলো? ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। খরচ প্রায় 76 লক্ষ টাকা। হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর, হাতে হাতে পিচের তলা। আর কি, রাস্তার কাজ বন্ধ করেই বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। প্রাইমারি হেলথ সেন্টার আছে বেডেড, 24 ঘন্টা যেটা খোলা থাকে, সেখানে দিনরাত 24 ঘন্টা পরিষেবা পায় মানুষজন। এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। এই রাস্তার গুরুত্ব খুব সামনে হাই স্কুল আছে। আচ্ছা, এই যে কাজ সম্পর্কে কি বলবেন? কাজটা খুবই নিম্নমানের হয়েছে। টাইপের বা পিচ টাইপের দেয়, সেটাও দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা যদি হাত দিয়ে তুলছে তাও তুলে যাচ্ছে। তো এটা আমরা তো সঠিক কাজ চাচ্ছি। কি করলেন আজকে? আজকে তো আপাতত কাজ বন্ধ করা আছে। কন্ট্রাক্টর আসবে বা ভিডিও আসবে, ওরা আসবে, তারপর দেখবে, তারপরে আমরা ওরা কি সিদ্ধান্ত নেয়, কি বলে। সরকারের টাকা খরচ হচ্ছে, আর তারপরও কাজ এত নিম্নমানের। ঠিকাদার সংস্থা স্পিকটি নট। তবে গ্রামবাসীরা গলা তুলেছেন। আপাতত কাজ বন্ধ রেখে চলছে প্রতিবাদ। পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। পথশ্রীর নাম লুটোশ্রী, এই সেদিন অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। আর এদিন সেই সুরই ময়নাগুড়ির বিজেপি নেতার গলায়। সেখানকার মানুষ
হ্যাঁ, প্রচণ্ডভাবে তারা বিদ্রোহ করছে। সেখানে যে রাস্তা হয়েছে সেই রাস্তা অত্যন্ত নিম্নমানের, যে রাস্তার কোনো ম্যাটেরিয়াল সেভাবে ব্যবহার করা হয়নি, সোলিং করা হয়নি, পিচ পরিমাণ মতো পিচ ঢালাই হয়নি, হ্যাঁ, অত্যন্ত নিম্নমানের কাজ। সেই টাকা আত্মসাৎ করলো আজকে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ এবং পঞ্চায়েত প্রধান। অল আউট আক্রমণে বিজেপি, আর তৃণমূল ডিফেন্সিভ। রাস্তাটা হয়তো কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, তো সেটা দেখার দায়িত্ব আধিকারিকদের। তো আধিকারিকরা নিশ্চয়ই খোঁজ রাখছেন এবং অবিলম্বে এই রাস্তাটা ঠিক হবে বলে আমরা শুনেছি। তো ওই জেনে রাখুন যে জয় শ্রীরাম বলে বা মোদিজি জিন্দাবাদ বলে কোনোদিন রাস্তা ঠিক হয় না। রাস্তা ঠিক করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। পথের খোঁজে পথে নেমেছে ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রামের মানুষ। প্রশাসনের কাছে তাদের প্রশ্ন একটাই, পথ বলে দাও তুমি। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। মঙ্গলবার মতুয়া ভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঠাকুরবাড়ি জুড়ে ধিক্কার ব্যানার। মতুয়ারা অপমানিত, বঞ্চিত, তাই এই ব্যানার পড়েছে, এমনটাই বলছেন শান্তনু ঠাকুরপন্থী মতুয়ারা। অন্যদিকে মমতাওয়ালাপন্থী মতুয়াদের দাবি এটা ছোট মানসিকতার লক্ষণ। হেলিপ্যাড তৈরি ট্রায়ালও চলছে। সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে সতর্ক পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতারা। মঙ্গলবার বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভা করবেন রাস্তার উপরেই। আমাদের প্রতাপগড় মাঠ থেকে যেখানে হেলিপ্যাড হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসে 300-400 মিটারের মধ্যে সভাটা হচ্ছে আমাদের এই বনগাঁ চাকদা সড়কের, এই যে সড়কের উপরেই একটা সাইড নিয়ে আমরা করছি, রাস্তার উপরেই, রাস্তার পাশেই। পরের কর্মসূচি এখান থেকে বেরিয়ে যাবে, উনি বেরিয়ে যাবেন চাঁদপাড়া অভিমুখে, সেখান থেকে 3 কিলোমিটার পদযাত্রা করবেন, ঠাকুরনগরের রোড ধরে হাঁটবেন। ঠাকুরবাড়ি যাবেন এখনো পর্যন্ত ঠিক আছে, উনি যাবেন ওখানে কোথায়। ঠাকুরনগরে গিয়েও মতুয়াদের ঠাকুরবাড়ি না গেলে সেটা হবে নজির। এই প্রথম। আবার ঠাকুরবাড়ি গেলেও দেখতে হবে তার বিরুদ্ধে ব্যানার, সেটাও এই প্রথম। এই ব্যানার লাগিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মহাসংঘের পাল্টা কমিটির সংঘাধিপতি তৃণমূল এমপি মমতা বালা ঠাকুর। হরিবল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা রাস্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমরা তাকে ধিক্কার জানিয়েছি। আমরা পারতাম না, নরেন্দ্র মোদী এসেছিল তখন আমরা করতে পারতাম না, অমিত শাহ এসেছিল আমরা করতে পারতাম না। ব্যানারে ব্যানারে ছয়লাভ বনগাঁর ঠাকুরনগর মতুয়াদের ঠাকুরবাড়ি লাগোয়া এলাকা। আগে বহুবার এই ঠাকুরবাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই প্রথম তার বিরুদ্ধে মতুয়াদের ঠাকুরবাড়ি চত্বরে পোস্টার ব্যানার। জিজ্ঞেস করুন, যতদিন মতুয়া মা বড় মা বেঁচে ছিলেন তার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম, কেউ তাকিয়ে দেখেনি। কথাগুলো আর্তনাদের মতন শোনায় অনেক সময়, দিনগুলো আর সোনার খাঁচায় রইল না। মতুয়া রাসের হাত বদল হয়ে গেছে। এখন মতুয়া ভোটে বিজেপির দাপট বেশি, কিন্তু এক সময় মতুয়া ভোটে ছিল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। বহুবার মতুয়া ঠাকুরবাড়িতে মতুয়াদের বড় মার সঙ্গে দেখাও করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গেলে দেখতে পারবেন তার বিরুদ্ধে পোস্টার। কিন্তু কেন এই ব্যানার? আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তাকে ধিক্কার জানিয়েছি। কেন? কোনো একটা সময় হরিচাঁদ ঠাকুরকে তিনি কটূক্তি করেছিলেন, বলেছিলেন, তার নাম পরিবর্তন করে বলেছিলেন রঘুচাঁদ। এবং রঘুচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যাকে সারা বিশ্বের মানুষ গুরুচাঁদ ঠাকুর বলে ডাকে, তার নাম তিনি কটূক্তি করে গরুচাঁদ বলে বলেছিলেন। এবং রঘুচাঁদ সেই মঞ্চে আবার পেছনের মানুষকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সঠিক বললাম তো? তারা সমর্থন করলো, হ্যাঁ সঠিক বলেছেন। নামটা ঠিক বললাম কি? নামটা ঠিক বললাম কি? তাই আমরা সারা রাস্তায় সেই ধিক্কারের যে ফেস্টুন, সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, তার মুখ দিয়ে, সে সময় তার মুখ দিয়ে একটা স্বাভাবিক জিনিস, অনেক সময় আমাদেরও হয় স্লিপের টার্ন, সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে। সেখানে লেখাটা মোদি এসেছিল, কি দিয়ে গেল মোদি সেটা লেখেনি, জলমাটি ফেলে দিয়েছিল, সেটাও তো লেখা উচিত। মতুয়া ভূমে মুখ্যমন্ত্রী যাচ্ছেন খেলা ঘোরাতে, সেই চেষ্টায় জল ঢালতে রাস্তায় রাস্তায় ব্যানার। মতুয়া ভোট যে রাজ্যের অনেকগুলো আসনে বড়সড় ফ্যাক্টর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
কসবার হোটেলে সেখানে খুনের ঘটনায় এক তরুণী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ডেটিং অ্যাপের মাধ্যমেই নাকি পরিচয় হয়েছিল এবং তারপরেই এই খুনের ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আদর্শ লোসালকার হোটেলের সঙ্গীরাই কি তাঁর খুনি? লুটের উদ্দেশ্যেই কি খুন? কসবার হোটেলে খুনের ঘটনায় ইতিমধ্যেই দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কমল সাহা। পুলিশ সূত্রে খবর, আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় কমল ও ধ্রুব। শুক্রবার রাত 8:30 নাগাদ আদর্শ ও এক তরুণী সহ 3 জন হোটেলে ঢোকেন। রাত 1:30 থেকে 2টোর মধ্যে আদর্শ বাদে বাকি 2 জন হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশ সূত্রে যেটা খবর, আদর্শ নিজের মোবাইল থেকেই অ্যাপ মারফত কসবার হোটেলে 2টি রুম বুক করেছিল। তারা যখন চেক ইন করে একসাথেই চেক ইন করা হয়েছিল। আদর্শ সে 4 তলায় তার নিজের একটি পৃথক রুম সেখানে প্রবেশ করে এবং তার সঙ্গী যে পুরুষ এবং মহিলা ছিল তারা অপর একটি রুমে চেক ইন করে। সূত্র মারফত জানা যাচ্ছে চেক ইন করার কিছু সময় পর আদর্শের রুমে তার যে মহিলা সঙ্গী সে সেখানে প্রবেশ করে। রুমে প্রবেশ করতে দেখা যায় সেটা করিডোরের যে সিসিটিভি ফুটেজ সেখানে ধরা পড়ে। সেখানে ওই মহিলা প্রবেশ করার কিছু সময় পর, বেশ কিছুটা সময় পর, তারপরে তার অপর যে পুরুষ সঙ্গী সেই রুমে প্রবেশ করে। পুলিশ সূত্রে খবর, পরদিন সকালে হোটেলের ঘর থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। তোয়ালে দিয়ে পা বাঁধা ছিল। খাটের নিচে মেঝেতে উপুর অবস্থায় পড়েছিল নগ্ন দেহ। পুলিশ জেরায় ধৃতদের দাবি, হোটেলে ঢোকার পর 3 জনের মধ্যে বচসা হয়। ধস্তাধস্তির সময় হোটেলের মেঝেতে পড়ে যান আদর্শ। রক্ত বেরোতে দেখে হোটেল থেকে বেরিয়ে যান বাকিরা। আদর্শ যাতে উঠে ধরতে না পারেন সেজন্য বাধা হয় পা। হোটেলের ঘরে মেলেনি তার ওয়ালেট এবং মোবাইল ফোন। 2:41 নাগাদ তার মোবাইলটি আচমকাই কিছু সময়ের জন্য অন হয়েছিল এবং অন হওয়ার পর যতগুলি তার সে আদার্স যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, অর্থাৎ পরিবার পরিজন বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, দুপুর 2:41 নাগাদ সে আচমকাই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করে যায়। তদন্তকারীদের বক্তব্য, আততায়ীরা নিজেদের বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করলেও আদতে সেটা পুলিশের তদন্তেই সাহায্য করছে। কিন্তু কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খুনের ঘটনায় দেখা যাচ্ছে একাধিক মিসিং লিঙ্ক। 2টো পৃথক ঘর বুক করার উদ্দেশ্য কি ছিল? আদর্শ একা চেক ইন করলেও পরে কেন ঘরে গিয়েছিলেন তরুণী? আদর্শের নাকের নিচে রক্ত জমাট, তাহলে কি শ্বাসরোধ করে খুন? প্রমাণ লোপাটের চেষ্টাতেই কি হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট? সুজয় পাল ও সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, রাজনৈতিক কারণে এ রাজ্যে গোলাগুলি খুন না এটা নতুন নয়। এ খবর মাঝে মধ্যেই আমরা পেয়ে থাকি, আপনাদেরকে দিয়েও থাকি। কিন্তু পারিবারিক কারণে গোলাগুলি খুন বা সম্পর্কের টানাপোড়েনের জেরে গোলাগুলি খুন, খুনের চেষ্টা, বিশ্বাস করুন ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। আমরা শুক্রবার একটা খবর পেয়েছিলাম, খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে বরানগরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশ তদন্তে নামে, আর তদন্তে নেমে গ্রেপ্তার করেছে আক্রান্ত ব্যক্তির স্ত্রীকেই। কেন? স্ত্রীর প্রেমে স্বামীর বাধা। কে সেটা তো দেখতে হবে, কারণ ওর তো কোনো শত্রু নেই। এবার এটা কে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না স্যার। এটা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তদন্ত হয় এটা আমি চাই। আপনার নাম? রেখা মজুমদার। আপনি কে হন ওনার? ওনার ওয়াইফ। তার স্বামীর কোনো শত্রু নেই। কে গুলি চালালো, কেন গুলি চালালো, সব প্রকাশ্যে আসুক। ঘটনার 48 ঘন্টাও কাটলো না, সবটাই প্রকাশ্যে চলে এলো। ক্যামেরার সামনে যিনি দাবি করেছিলেন তার স্বামীর কোনো শত্রু নেই, কিন্তু তিনিই কি সব থেকে বড় শত্রু? ওর তো কোনো শত্রু নেই। এবার এটা কে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না স্যার। ট্রাম্প কোম্পানির কর্মী বিকাশ মজুমদারকে গুলি চালিয়ে খুনের চেষ্টা। কারা গুলি চালায়, কেন খুনের চেষ্টা? তদন্তে পুলিশকে খুব বেশি কাঠখড় পোয়াতে হয়নি। কিছু ফোন কল, মেসেজ আর ছবি সবটা সামনে নিয়ে এলো। আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রী এবং পিসিমশাই গোটা কাণ্ডের মাস্টার মাইন্ড। পুলিশ সূত্রের খবর, বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারের সঙ্গে সম্পর্ক পিসেমশাই প্রবীরদের। স্ত্রী রেখার সম্পর্ক মেনে নিতে পারেননি বিকাশ, এই নিয়েই অশান্তি। পথের কাঁটা সরাতে প্রবীর ও রেখার প্ল্যান, সুপারে কিলার দিয়ে বিকাশের ওপরে গুলি। তদন্তে রেখার কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ, আর ফোন ঘাঁটতেই সামনে চলে আসে প্রমাণ। রহস্যের পর্দা সরে যায় এক ঝটকায়। গ্রেপ্তার সুপারি কিলার মোহাম্মদ শামীম লস্কর ও তার সঙ্গে বাইক চালক সুশান্ত আদক। শুক্রবার বিকাশ মজুমদার বলেছিলেন তিনি কিছুই বুঝতে পারছেন না, তার কোনো শত্রু নেই। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর যদিও আর কিছুই বলতে চান না বিকাশ। আপনার সাথে কোনো শত্রু নেই, আমার সাথে কোনো শত্রু নেই। আচ্ছা, কোনো বিবাদ হয়েছিল? কোনো বিবাদও নেই কারোর সাথে আমার। এরকম ভাবে আসলো, কি মনে করছেন? আমি কিছু মনে করতে পারছি না, কেন আসলো বুঝতে পারছি না। কাউকে সন্দেহ করছেন? না, কাউকে সন্দেহ করছি না।
প্রেমের কাটা স্বামী, তাই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইকে সঙ্গে নিয়ে সুপারি কিলার নিয়োগ। স্বামী প্রাণে বেঁচে গেলেন, কিন্তু হাঁড়িটা হাটে ভেঙে গেল। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শীতের অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী, কিন্তু আপাতত কোনো শীত পড়ছে না, এমনই দুঃসংবাদ শোনা গেল। কেননা একটা ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাংশ। দেখুন আপডেট। নভেম্বরের গোড়ায় জোর ভুগিয়েছিল ঘূর্ণিঝড় মন্থা। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ পর্যন্ত ভেঙে পড়ে, দফা রফা হয়ে যায় পাকা ধানের। নভেম্বরের শেষে নতুন দুশ্চিন্তা, আবার সাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আন্দামান সাগরে নতুন নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া নাম সেনিয়ার, যার অর্থ সিংহ। ঘূর্ণিঝড়ের গন্তব্য এখনো স্পষ্ট নয়। ডিসেম্বরের শুরুতে বৃষ্টির আশঙ্কা আছে দক্ষিণবঙ্গে। মাঠ ভর্তি পাকা ধান, বৃষ্টি হলে ফের ধানের ক্ষতি হতে পারে। শীতকালীন সবজিরও ক্ষতির আশঙ্কা। মাটি ভিজলে পিছিয়ে যেতে পারে আলু চাষ। ঘূর্ণিঝড়ের জেরে কাঁটা ঠান্ডার পথেও। আগামী ৩-৪ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে ঘূর্ণিঝড় উপকূলের কাছে এলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৩-৪ দিনের মধ্যে আবার ১-২ ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো বা উত্তরবঙ্গের জেলাগুলোতে সাময়িকভাবে। তবে এটা মনিটর করা হচ্ছে সিস্টেমটা, টাইম টু টাইম আপডেট জানাবে। গভীর নিম্নচাপ সৃষ্টির পরেই বোঝা যাবে ঘূর্ণিঝড়ের তছনছ হবে কোন তল্লাট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লড়াই এবার আরো তীব্র, আরো জোরদার হবে। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে এই হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। তিনি বললেন, শুধু জল, স্থল বা অন্তরিক্ষে নয়, লড়াই হবে পারমাণবিক, ইলেকট্রনিক এবং রাসায়নিকও, এবং প্রত্যাঘাত হবে আরো জোরালো। কতটা জোরালো, ভারতীয় সেনা কতটা প্রস্তুত, আসুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই ভারতীয় সেনার নতুন ড্রোন বাহিনীর সঙ্গে। দেখুন, এই প্রথম প্রকাশ্যে এলো ভারতীয় সেনার নয়া ড্রোন বাহিনী অশ্বনীর দক্ষতা। বাহিনীর দক্ষতা খতিয়ে দেখলেন খোদ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। অশ্বনী সংস্কৃত শব্দ, যার মানে বজ্রপাতের ঝলকানি। অপারেশন রামপ্রহারে এই প্ল্যাটুনের কর্মদক্ষতা দেখলেন ওয়েস্টার্ন কমান্ডের প্রধান। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য সেনার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের নয়া প্ল্যাটুন। রিয়েল টাইম নজরদারি, শত্রুর ঘাঁটিতে রেকি ও হামলায় দক্ষ এই ড্রোন বাহিনী। ওয়েস্টার্ন কমান্ডের খরগ কোরের অধীনে রাম বাহিনীর এই নয়া ড্রোন সেনা, পাশাপাশি ভৈরব বাহিনী ও রুদ্র ব্রিগেডেও জুটছে এই ড্রোন সেনা। বাহিনীর হাতে IIT কানপুরের তৈরি দেশি প্রযুক্তির সবল 50 ড্রোন। সিয়াচেনের 17,000 ফুট উঁচুতেও 50 কিলোগ্রামের ওপরে বিস্ফোরক নিয়ে উঠতে পারবে এই ড্রোন। ভবিষ্যতের যুদ্ধে কামান, বন্দুক, গোলা বারুদ বা বিমানের চেয়েও জরুরি হবে ড্রোন। আগাম আজ করে অপারেশন সিঁদুরের পর ড্রোন বাহিনী তৈরির তোড়জোড়। 380টি বিশেষ ড্রোন প্লাটুন এখনই প্রস্তুত। 2025 when we had Op Sindoor, lot of changes have taken place. बहुत बदलाव आ गया है। हमारा जो लड़ाई लड़ने का तरीका है उसमें बहुत बदलाव आ गया है और टेक्नोलॉजी बहुत आ गई है नई। जैसा आपने देखा यहाँ भी जो आपने टेक्नोलॉजी का डिस्प्ले कर रखा है, ड्रोन्स, काउंटर ड्रोन सिस्टम, ये सारी चीज़ें बहुत इंपॉर्टेंट हो गई हैं। सैनिक के लड़ने का हौसला जो 65 में भी बहुत ज़रूरी था, क्योंकि 65 में दुश्मन की टेक्नोलॉजी भी बहुत अच्छी थी। पैटर्न टैंक थे और उसके पास सेबर जेट थे, पर जो हमारा जवानों का हौसला था, वीरता थी, उसने हमको वो युद्ध जिताया। প্রতি প্লাটুনে 25 জন করে দক্ষ সেনা। AI প্রযুক্তির সাহায্যে টার্গেটকে চিহ্নিত করে নিজেই হামলা করতে পারবে সেনার এই ড্রোন। যে কোনো জটিল পরিস্থিতিতে বা ভিড়ে ঠাসা বসতির মাঝেও নিখুঁত লক্ষ্যে আঘাত করতে পারবে এই ড্রোন। কোথাও শত্রুর মাইন বা IED ধরে রাখলেও আগাম সতর্ক করে দেবে এই ড্রোন। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা। সুদর্শন চক্রে আরও ধার দিচ্ছে ভারত। এবারে যেমনটা জানা যাচ্ছে যে ভারত সামরিক ক্ষেত্রে আরও অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে। কেন বলছি এ কথা, দেখুন বিশেষ প্রতিবেদন।
ভারতের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা। ঠিক তখনই মাটি থেকে ছুটে গেল এক ঝাঁক আলোক রশ্মি। সেই ঘাতক রশ্মির মুখে ড্রোন বাহিনী কুপকার। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ফাইনাল পরীক্ষায় ফুল মার্কস ডিআরডিও। নিজস্ব প্রযুক্তিতে প্রথম লেজার ডিফেন্স ওয়েপন তৈরি করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন এটাই ভারতে তৈরি প্রথম 5th জেনারেশন ওয়েপন। ডিআরডিও লেজার অস্ত্রের পোশাকি নাম MK2A। এর মূলত 3টি অংশ: 30 কিলোওয়াটের ইউনিট, 6টি লেজার বিম। বিমগুলো 4 কিলোমিটার পর্যন্ত লেজার হিট করতে সক্ষম। লেজার বিমের সঙ্গেই রয়েছে কন্ট্রোল ইউনিট। এই MK2A কি করবে? ডিআরডিও সূত্রে খবর, ভারতের আকাশে লেজার বর্ম তৈরি করবে। লেজার ওয়াল থেকে ছুটে যাবে লক্ষ লক্ষ আলোর কণা। এই কণাগুলি শত্রুর ড্রোন ও মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করবে। একটা সাধারণ ট্র্যাকের উপর বসানো অবস্থায় কাজ করতে পারে MK2A। এটাই ভারতের তৈরি লেজার বর্মের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। শত্রুর হামলা রোখার বাইরেও MK2A এর আরও অনেক ক্ষমতা আছে। লেজার ডিটেকশনের মাধ্যমে শত্রুর হামলাও চিহ্নিত করবে। শত্রুর নজরদারি সেন্সর, অ্যান্টেনা বা রাডার ব্যবস্থাকে ধ্বংস করতে পারবে। 1.5 মিনিটের কম সময় শত্রুর হামলা চিহ্নিত করে হামলা চালাতে পারবে। খারাপ আবহাওয়াতেও 70% পর্যন্ত কার্যকর। একবার হিট করার খরচ মাত্র 300 টাকা। যন্ত্রের দাম ও রক্ষণাবেক্ষণ খরচও নামমাত্র। সব ঠিক থাকলে 2022-এর শুরুতেই লেজার বেসড এনার্জি ওয়েপন ভারতের হাতে আসত। 2012 সাল থেকে এ নিয়ে কাজ করে ডিআরডিও। সেই সময় এই প্রকল্পে ইসরায়েলের অ্যাভেন্টো কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছিল ডিআরডিও। 2019-এর ডিসেম্বরে প্রকল্প থেকে সরে আসে ইসরায়েলি সংস্থা। 2016 সালে দুনিয়ার 5 দেশের হাতে ছিল লেজার বেসড ওয়েপন। 2016 ডিসেম্বরে এই 5 দেশকে নিয়ে তৈরি হয় নতুন গোষ্ঠী বা LSLMCO। LSLMCOর শর্ত ছিল 5 দেশের মধ্যে কেউই লেজার ডিফেন্স প্রযুক্তি নতুন দেশকে দিতে পারবে না। তাই ইসরায়েল ভারত যৌথ উদ্যোগ আর এগিয়ে নিয়ে যাওয়ার উপায় ছিল না। ইসরায়েল সরে দাঁড়ানোর পরে একাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডিআরডিওর বিজ্ঞানীরা। এর আগে প্রতিরক্ষায় লেজার প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ভারতের তেমন একটা ছিল না। প্রকল্পে ডিআরডিওর সঙ্গে একাধিক প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা ডিজাইন অনুযায়ী ওয়েপন সিস্টেম তৈরি করে হায়দ্রাবাদের একটি সংস্থা। প্রতিরক্ষা বিশেষজ্ঞ গৌরব আর্য ব্লগে লিখেছেন, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সংজ্ঞা বদলে দেবে ডিআরডিওর তৈরি অত্যাধুনিক এই অস্ত্র। তার বক্তব্য, পিপলস লিবারেশন আর্মি ড্রোন ডিভিশন নিয়ে ভারতের যাবতীয় উদ্যোগ কেটে গেল বলে একসঙ্গে 1000 ড্রোন হামলা হলেও সুবিধা হবে না। MK2 এর 100টি ইউনিট সেই হামলা রুখতে যথেষ্ট। ট্র্যাকে বসিয়ে লেজার অস্ত্র ছোড়ার প্রযুক্তি হাতে এলো। পরের ধাপে জল এমনকি আকাশ থেকেও লেজার অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। So together we are planning to deploy the similar systems with little tweaking onto the ship to prove the capability. Going back to the air is another challenge because the system has to be miniaturized, swap optimized, and lots of other technology we have mastered. Independently we are realizing them, but soon we are going to migrate this to the aircraft platform as well. 2028 সালের মধ্যে ভারত ডাইরেক্ট এনার্জি ওয়েপন তৈরি করবে বলে খবর। MK2A কি সেই প্রকল্পের প্রথম ধাপ? ডিআরডিওর কর্তারা বলছেন একেবারেই নয়। দুটোর প্রযুক্তি, কাজের ধরন এবং উদ্দেশ্য একেবারেই আলাদা। সোমনাথ ভট্টাচার্য, TV9 বাংলা।